চড়া শুল্কের কারণে প্রসাধনী ব্যবসায় ধস, সরকারের দুর্বল নজরদারিতে বেড়েছে মানহানি, নকল পণ্যের দৌরাত্ম্য, প্রতারিত ভোক্তা। সাধারণের পকেট থেকে চিকিৎসা ব্যয় কমাতে চায় সরকার, জানালেন ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল উদ্যোক্তা তৈরিতে সহায়তার আশ্বাস। প্রযুক্তি ব্যবসার জগতে মুনাফার অঙ্কে রীতিমতো ঝড় তুলেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এআই চিপ বিক্রি করে 3 মাসেই মুনাফার প্রবৃদ্ধি 1800%। চড়া শুল্কের কারণে বৈধ ব্যবসায় ধস নেমেছে, আর সেই সুযোগে রমরমা প্রসাধনী বা কসমেটিক্সের চোরা কারবার। মানসম্মত পণ্যের আমদানি কমায় বাজারে দৌরাত্ম্য বেড়েছে নকল পণ্যেরও। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, দেশের বাজারের 70% কসমেটিক্সই নকল। বাজারে নজরদারির দুর্বলতায় নিম্নমানের অস্বাস্থ্যকর পণ্য চড়া দামে কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নিজেকে একটু পরিপাটি রাখতে কে না ভালোবাসেন, কিন্তু প্রসাধনী দিয়ে লাবণ্য বাড়িয়ে প্রিয়জনের মন জয় করবেন, সেই উপায় কোথায়? সৌন্দর্য চর্চার উপকরণে বাজারে জ্বলছে দামের আগুন। ডলার সংকটের মুখে গেল 3 বছর আগে বিলাসী পণ্য হিসেবে কসমেটিক্সের আমদানি নিরুৎসাহিত করতে কর ও মার্জিন ঋণ বসায় সরকার। ভালো পণ্য অবৈধ পণ্যতে বাংলাদেশে ঢুকে তার পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকা। নকল যেটা করে সেটার পরিমাণ ধরেন 5,000 কোটি টাকা। আমি জানি না কার দৃষ্টির বাইর থেকে এই পণ্যগুলি এই অবাধে এই ব্যবসাটা চালু রয়েছে। বিএসটিকে বলেছি যে পণ্য যেখান দিয়ে ঢুকুক, আপনার বিএসটি করা না থাকলে আপনি বলবেন যে এটা অবৈধ। 2023-24 অর্থ বছরে দেশে কসমেটিক্সের ব্যবসা হয় 20,000 কোটি টাকার। চড়া শুল্কের কারণে এর আমদানি ধারাবাহিকভাবে কমছে, আর সেই সুযোগে দৌরাত্ম্য বেড়েছে অবৈধ পথে আনা পণ্যের। এমনকি চড়া শুল্কে বৈধ পণ্যের দাম বেড়ে যাওয়ায় রাজধানীর নামি দামি শপিং মল থেকে শুরু করে অখ্যাত দোকানও দখলে নিয়েছে নকল পণ্য। কিছু কিছু আপনার অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আপনার বাংলাদেশে আপনার নিজেরাই তৈরি করতেছে কেমিক্যালের মাধ্যমে, যেটা আমরা কাস্টমারকে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের উপর প্রবলেম হয়, আমাদের জন্য প্রবলেম হয়। এই ধরনের প্রোডাক্টসের উপরে প্রচণ্ড পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়, যেটার কারণে আমরা যারা সাধারণ ভোক্তা আছি তারা খুবই সাফার করি। অনেকে বলে যে কম্পিউটারে বারকোড আছে, বারকোড দেখে স্ক্যান করলে এসে যায়, কিন্তু স্ক্যানটাও নকল, প্যাকেটটাও নকল করে হুবহু। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, বাজারে প্রচলিত 45% পণ্যেরই বিএসটিআই অনুমোদন নেই, আর 75% পণ্যে থাকে না প্রস্তুতকারকের তথ্য। 70% কসমেটিক্সই নিম্নমানের বা নকল। বাংলাদেশে এমন কোনো বিদেশি কসমেটিক নাই যেটি এখানে নকল হয় না। অনেক দাম দিয়ে কিনছি, বাট এটা হলো আমার কসমেটিক সৌন্দর্য বর্ধনের জন্য। সেখানে প্রচুর লেট থাকার কারণে আপনার স্কিনটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমাদের বর্ডার থেকে অবৈধভাবে ঢোকার জন্য যে সুবিধাগুলো দিয়ে থাকা হচ্ছে, তো সেই জায়গায় আমাদের এখানে জিরো টলারেন্স। নকল ও চোরাই পথে আসা পণ্যে সরকার কোটি টাকা রাজস্ব হারায়, আর ভোক্তারা পড়েন ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকিতে। কিন্তু তারপরও প্রশাসনের নাকের ডগায় কার স্বার্থে 5,000 কোটি টাকারও বেশি নকল প্রসাধনী পণ্যের কেনাবেচা চলে, এমন প্রশ্ন ভোক্তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষকে চিকিৎসা ব্যয়ের 72% খরচ করতে হয় নিজেদের পকেট থেকে। সাধারণের পকেট থেকে ব্যয় কমাতে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার দরকার। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে, তার নিরসনে স্বাস্থ্য বা মেডিকেল উদ্যোক্তা তৈরিতে সরকার কাজ করবে। আর অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের মতো সরকারিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য স্বাস্থ্য খাতে এবারের বাজেট বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ডেঙ্গু নিয়েও ফাইট করছি, তবে অন্যান্য সরকারের তুলনায় ব্যবস্থা অনেক ভালো রেখেছি। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে, তবে সরকার চেষ্টা করছে তা সমাধান করার। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
We can give these young people the tools, training, স্বাস্থ্য খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে সরকার। turn their ideas into action. বীমা খাতে গ্রাহকের পূর্ণ আস্থা নিশ্চিত করতে শক্তিশালী আইনি কাঠামো এবং নীতিমালা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, খাতটি কেবল সেবামূলক কাজ নয়, দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান। মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বীমা জগৎকে আরও গতিশীল করতে এবং এই খাতের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফেরাতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে সরকারের সাথে মিলে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই জন্য প্যাকেজ ভিসা নামে একটি অত্যাধুনিক ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে করে একই প্ল্যাটফর্মে ট্যুর প্যাকেজ বুকিং ও ভিসা আবেদন করতে পারবেন পর্যটকরা। এতে করে বিমানের টিকিট, হোটেল বুকিং, দর্শনীয় স্থান পরিদর্শন সহ নানা সেবা মিলবে খুব সহজেই। পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতেই সৌদি আরব সরকার এমন উদ্যোগ নিয়েছে। এর আগে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে ই ভিসা, অন অ্যারাইভেল ভিসা সহ স্টপ ওভার ট্রানজিট ভিসা চালু করে সৌদি সরকার। পর্যটন বান্ধব নানা নীতির কারণে গেল বছর সৌদি আরবে 2,90,00,000-এরও বেশি আন্তর্জাতিক পর্যটক দেশটিতে ভ্রমণ করেছে। গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি এলাকার কালার অ্যান্ড কোং নামের একটি কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে কাজে যোগ দেওয়ার কিছু সময় পরই তারা অসুস্থ হতে পারেন। সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পরই ৫ম তলার সুইং বিভাগে অসুস্থতার সংবাদ আসে। এরপর অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরানো, পেটে ব্যথা, বমি ভাব দেখা দিলে তাদের মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রমিকদের উন্নত মানের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। গেল জুন মাসে একই কারখানায় অসুস্থ হয়ে লিজা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকরা অভিযোগ করেছিলেন ছুটি না পেয়ে অসুস্থ হয়ে লিজা মারা গেছেন। এই ঘটনার জেরে বিক্ষোভের কারণে 2 দিনের ছুটি দেওয়া হয়। টানা 6 দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। বেলা 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, আজকের কর্মসূচিতে 5টি মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। এছাড়া কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা 2টি নোটিশের উপর আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে, তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হতে পারে। এর আগে গত 30শে জুন নতুন অর্থ বছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে অনুমোদন পেয়েছে। সপ্তাহের ব্যবধানে নাটোরের খুচরা বাজারে আমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বাগান মালিকদের মুখে হাসি ফুটলেও হতাশ সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে বাজারে, আর দাম বৃদ্ধিতে ক্রেতার ভিড় কমেছে বাজারে। আম উৎপাদনের অন্যতম জেলা নাটোরের বাজারগুলো এখন মিষ্টি ঘ্রাণে ভরপুর। কয়েক সপ্তাহ আগেও হাড়িভাঙ্গা ও গৌরমতির দাপট ছিল, এখন সেই জায়গা দখল করেছে আম্রপালি, ফজলি, বাড়িফোর, কাটিমন সহ নাবি জাতের আম। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। আহমেদপুর, তমালতলা এবং স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে যে আম গত সপ্তাহেও বিক্রি হচ্ছিল 20 থেকে 25 টাকা কেজি দরে, সেই আম এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। মৌসুম শেষ হয়ে আসায় হাড়িভাঙ্গা ও গৌরমতি আমের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এসব আম বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। গতবারের তুলনায় এই বছর একটু দামের দাম একটু বেশি আছে। 40 টাকা কেজি কিনলাম, 1 কেজি আম, গতবার থেকে এবার একটু দাম বেশি আছে। বিক্রেতারা বলছেন, মে জুন মাসের তুলনায় সরবরাহ কিছুটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামে, এতে ক্রেতার সংখ্যাও কমে গেছে। এবছর হচ্ছে আগের বছরের থেকে ফলন কম, যার কারণে এবার হচ্ছে আমের দাম বেশি, কাস্টমারের চাহিদাও কম। এটা বাড়িভর আম বেশি 70 টাকা কেজি, এটা দাম
এটার তুলনায় গত বছরের থেকে এবার দাম একটু কমই আছে। আমের চাহিদাটা একটু কম এবং আপনার হচ্ছে আমের কাস্টমারও কম আছে, কিন্তু আমরা খুচরা বিক্রি করতে পারতেছি বেশি দামে, কিনতে হচ্ছে বেশি দামে। দামের ঊর্ধ্বগতিতে চাপের মুখে ক্রেতা, তবে বিক্রেতারা বলছেন সরবরাহ ও চাহিদার ভারসাম্য না এলে দাম কমার সম্ভাবনা কম। ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। এছাড়া দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 31 টাকা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা, আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 20 পয়সা, আর ক্রয় দর 30 টাকা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ পণ্যের দাম কমতির দিকে। বিশ্ববাজারে কমতি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,125 দরে। কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $60.83 দরে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $69.37 দরে, আর প্রতিদিন কয়লা আজ বিক্রি হচ্ছে $128.40 দরে। আন্তর্জাতিক বাজারে কমতি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $12.80 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,568 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $15.20 দরে। এআই চিপ বিক্রির নতুন রেকর্ড গড়ল প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি এআই চিপ বিক্রির বাজারে রীতিমতো ঝড় তুলেছে। এখানে এপ্রিল জুন প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে 1800%। এতে করে প্রতিষ্ঠানটির সার্বিক মুনাফা বেড়েছে 19 গুণ। স্যামসাংয়ের আর্থিক প্রতিবেদনে জানা যায় কোম্পানিটি এপ্রিল জুন প্রান্তিকে 3 মাসে $58 বিলিয়ন বেশি এআই মেমোরি চিপ বিক্রি করেছে, যা প্রতিষ্ঠানটির এক প্রান্তিকে চিপ বিক্রির সর্বোচ্চ রেকর্ড। দক্ষিণ কোরিয়া সহ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ায় বিক্রি বেড়েছে স্যামসাংয়ের, যে কারণে রেকর্ড মুনাফার মুখ দেখল এই প্রযুক্তি জায়ান্ট। কোম্পানিটির মুনাফার অঙ্ক রীতিমতো ঝড় তুলেছে প্রযুক্তি ব্যবসার জগতে। ব্যাপক চাহিদা বাড়ায় এরই মধ্যে নিজেদের এআই চিপের দামও বাড়িয়েছে স্যামসাং। সাফল্যের এ ধারাবাহিকতা আগামী বছরও ধরে রাখতে চায় প্রতিষ্ঠানটি। বিশ্বের বড় বড় তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান গুগল, নেভাদার মতো কোম্পানির চিপ সরবরাহের কাজ করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় জ্বালানি সংকটে পড়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে মস্কোকে পেট্রোল সরবরাহ করছে ভারতের বেসরকারি তেল শোধনাগার নায়রা এনার্জি বলে জানিয়েছে রয়টার্স। মার্চ থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বহু তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে দেশটিতে দেখা দিয়েছে পেট্রোল সংকট। বিভিন্ন অঞ্চলে রেশনিং শুরু হলেও পুতিন একে সাময়িক সংকট বলছেন। তবে জেলেনস্কির দাবি, রাশিয়ার যুদ্ধযন্ত্র এখন জ্বালানি সংকটে ভুগছে। রাশিয়ার জ্বালানি সংকটে বড় ভূমিকা রাখছে ভারতের নায়রা এনার্জি। গুজরাট ভিত্তিক এই শোধনাগারটির প্রায় 98% মালিকানা রাশিয়ার হাতে থাকায় ভারতীয় প্রতিষ্ঠান হলেও এর নিয়ন্ত্রণ কার্যত ক্রেমলিনের। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতের ওয়াদিনার থেকে অন্তত 60,000 টন পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে মস্কো তৃতীয় পক্ষের ট্রেডারদের মাধ্যমে জ্বালানি কিনছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলা দুইয়ের চাপ সামলে ভারতের এই রুশ নিয়ন্ত্রিত শোধনাগারটি এখন পুতিনের যুদ্ধকালীন অর্থনীতির নতুন লাইফলাইন। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।